বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের গল্প মধুরেণ ও সমাপয়ে। হঠাৎ কলকাতার রাত্রি হয়ে উঠল বিভীষিকা। ব্ল্যাকআউটের অন্ধকার যে ভয়াবহ সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু এ কেবল ভয়াবহ নয়, মারাত্মক। তৃতীয় শ্রেণীর মাসিক পত্রিকায় পদ্য প্রেরণ করা যাঁদের একমাত্র পেশা, তাঁরা যখন কলকাতার আকাশে অর্ধচন্দ্র দেখে শিবনেত্র হয়ে কবিত্বের স্বপ্নচয়নের চেষ্টা করছিলেন, তখন শূন্যে হলো জাপানি উড্ডীয়মান নৌকার উদয় এবং ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগরী উপহার লাভ করল কতিপয় মুখর বোমা। একদিন নয়, পরপর 3 দিন। নবাব মীর কাসিমের যুগে বাংলা দেখেছিল শেষ যুদ্ধ। তারপর থেকে কিছু কম 2 শতাব্দী ধরে বাঙালির সঙ্গে যুদ্ধের সম্পর্ক স্থাপিত হয়েছে কেবল পুঁথিপত্র বা সংবাদপত্রের ভিতর দিয়ে। চায়ের সঙ্গে যুদ্ধের তর্ক যেমন মুখরোচক, তেমনই নিরাপদ। অনভ্যাসের ফলে বাঙালিরা ভুলে গিয়েছিল একদা তারাও আবার যুদ্ধে মরতে পারে। কলকাতার উপরে শেষ অগ্নিবৃষ্টি করেছিল নবাব সিরাজদৌল্লার সেকেলে কামান। তারপর সেদিন আচম্বিতে যখন আকাশচারী খেঁদা জাপানিরা কলকাতার বুকে আবার নতুন অগ্নিবাদল সৃষ্টি করে গেল এবং কয়েকজন বাংলার মানুষ যখন বিনা নোটিশে হাজির হলো গিয়ে পরলোকে, তখন সারা কলকাতা হয়ে গেল ভীত, চকিত, হতভম্ব। ভাবল, এ আবার কিরকম যুদ্ধ বাবা? আগেকার লড়াইয়ে কত লোক মরত রণক্ষেত্রে গিয়ে, কিন্তু এ যুদ্ধে শয়নগৃহে ঢুকে স্ত্রীর আঁচল ধরে শয্যায় শুয়েও দস্তুর মতো খাবি খেতে হয়। এমন যুদ্ধের কথা তো রামায়ণ মহাভারতও লেখে না। তা লেখে না। সুতরাং সুখসজ্জায় নিরাপদ নয় এবং বাইরের রাস্তা নাকি ততোধিক বিপজ্জনক। যুদ্ধ এসেছে কলকাতার মাথার উপরে। অনভ্যস্ত বাঙালির পিলে গিয়েছে চমকে। শহরবাসীরা ব্ল্যাকআউটকে তুচ্ছ করে রাতে পথে পথে করত বায়ু সেবন, কিন্তু 3 দিন জাপানি বোমার চমকদার ধমক খেয়ে সন্ধ্যার সঙ্গে সঙ্গেই রাজপথকে করল প্রায় বয়কট। গ্যাস পোস্টের আলোগুলো জ্বলে না, জ্বলছি বলে মিথ্যা ভান করে। দোকানদাররা তাড়াতাড়ি ঝাঁপ তুলে দিয়ে সরে পড়ে। থিয়েটার, সিনেমা ও হোটেল বা রেস্তোরাঁর সামনে নিবিড় অন্ধকার যেন দানা পাকিয়ে থাকে। বাদুড় ও প্যাঁচারা কলকাতার উপর দিয়ে ওড়বার সময় মনে করে এমন খাসা শহর দুনিয়ায় আর কোথাও নেই, এবং গুন্ডা, চোর ও পকেটমারের দল মনে প্রাণে জাপানের খেঁদা নাকগুলোর মঙ্গল কামনা করে বেরিয়ে পড়ে পথে বিপথে। এমন সময়, অর্থাৎ জাপানিরা শেষ যে রাতে কলকাতায় বোমা ছুড়ে গেল, ঠিক তার পরদিনই 3 বন্ধু অটল, পটল ও নকুল হঠাৎ এক বিচিত্র ঘটনার আবর্তে গিয়ে পড়তে বাধ্য হলো। অতঃপর সেই ইতিহাসই বলবো। আহিরিটোলা অঞ্চল, ঘুটঘুটে কালো রাত, জুতোর কালির চেয়েও কালো। চারিদিক সার্কুলার রোডের গোরস্থানের মতো নিস্তব্ধ। শহরের সমস্ত লোক যেন মরে গিয়েছে, কিংবা এ যেন কোনো পরিত্যক্ত বা অভিশপ্ত নগরের মৃত পথ। গত রাত্রে ঠিক এই অঞ্চলেই একটি বোমা পথের উপরে এসে পড়ে পক্ক দাড়িম্বের মতো বিদীর্ণ হয়ে গিয়েছিল। তাই এদিককার গৃহস্থদের কেউ আর দরজার বাইরে পা বাড়াতে রাজি নয়। পাড়ার বারফটকা ডান পিটে ছেলেরাও বাইরের নাম মুখে আনতে নারাজ। কিন্তু এমন রাতেও পরস্পরের গলা ধরাধরি করে 3 জোড়া জুতোর শব্দে রাজপথকে চমকিত করে এগিয়ে আসছে পটল, অটল ও নকুল, জনৈক রসিক, যাদের নাম দিয়েছে গৌর বাংলার 3 মাস্কেটিয়ার্স। ব্যাপার কি? তাদের কি প্রাণের ভয় নেই? না, আজকাল আহারের নিমন্ত্রণ পেলে শেয়ালের মতো কাপুরুষও হয়ে ওঠে সিংহের মতো সাহসী। বাজার যা আকড়া! আগেকার সস্তার দিনে বাড়িতে 200 লোককে খেতে ডাকলে অন্তত শতকরা 25 জন নিমন্ত্রণ রক্ষা করত না, কিন্তু এখন 2 জনকে আহ্বান করলে
সারা দেয় 400 জন। মাছ, মাংস, তরি, তরকারি, দুধ, ঘি, তেল সমস্তই অগ্নিমূল্য। যাদের আয় মাসিক 100 টাকার মধ্যে, এবং এই শ্রেণীর লোকই বাংলায় বেশি, তারা তো মাছ, মাংস, লুচি বা সন্দেশ, রসগোল্লা প্রভৃতির স্বাদ ভুলেই যেতে বসেছে। এমন অবস্থায় বিনামূল্যে চর্ব্য, চস্য, লেজ্জ, পেয় সদ্ব্যবহার করবার নিমন্ত্রণ পেলে সে সুযোগ ত্যাগ করে এই কোনো নির্বোধী। আহিরিটোলা অঞ্চলের কোনো উদার বন্ধু পোলাও, কালিয়া, কোপ্তা, কাবাব ও ফাউলকারি প্রভৃতি খাওয়াবার লোভ দেখিয়েছিলেন। সে লোভ ত্যাগ করা অসম্ভব, তাই উদরের সম্মান রক্ষার জন্যে প্রাণ হাতে করে বাসা ছেড়ে বেরিয়ে পড়েছিল আজ অটল, পটল আর নকুল। অবশ্য কেউ যেন না মনে ভাবেন যে আমরা অটল, পটল, নকুলকে উদর পিশাচ বলে অভিহিত করতে চাইছি। মোটেই নয় মশাই, মোটেই নয়। বন্ধুবর কেবল ভুঁড়ি ভরা ভুঁড়ি ভোজনেরই লোভ দেখাননি, সেই সঙ্গে এ লোভও দেখিয়েছিলেন তাঁর বাড়িতে আজ রীতিমতো জলসার আয়োজন। আসর অলঙ্কৃত করবেন দুমতানা নানা খাঁ, সারে গামা সাহেব ও গিটকিরি মিয়া প্রমুখ গাইয়েরা, এবং ধেরে কেটে তাক সিং ও দিরি দারা দারা আলী প্রমুখ বাজিয়েরা। যাকে বলে আকর্ষণের উপরে আকর্ষণ, নৈবেদ্যের উপরে চূড়া সন্দেশ। আমাদের অটল, পটল, নকুল সঙ্গীত কলার একান্ত ভক্ত। তুচ্ছ 2-4টে বোমার ভয়ে এমন বিমল আনন্দকে ত্যাগ করবার ছেলে তারা নয়। অটল বলল, দুমতানা নানা খা যখন তান ধরে, তাল ঠোকেন, তখন পেশাদার পালোয়ানরা পর্যন্ত হতভম্ব হয়ে যায়। এমন গাইয়ে আর হবে না। অটল সন্দিগ্ধ কণ্ঠে বলল, আমরা পালোয়ান নই, তাকে সহ্য করতে পারবো তো? নকুল বলল, দিদি দারা দারা আলী যখন প্রিং প্রিং করে সেতার বাজান, তখন সন্দেহ হয় ঠিক যেন তিনি পট পট করে রাগরাগিনীর পাকা চুল উৎপাটন করছেন। পটল অভিভূত হয়ে বলল, হ্যাঁ, এর উপরে আর কথা চলে না। অতএব 3 বন্ধু যথাসময়ে হাজির হলো যথাস্থানে। গানের আসর ভাঙল রাত 12টায়, আহারের আসর 1:30টায়। তারা পথে যখন বেরোলো, ঘড়িতে বাজলো রাত 2টো। ভোগ্যে অন্ধকার, তৃপ্ত উদর, চিত্তে আনন্দ। নকুল খানিক আগে শোনা একটি গান গাইতে গাইতে পথ চলছিল। কানহারে মেরে নাহি রে চুনারিয়া। হঠাৎ টর্চের একটা তীব্র আলোক রেখা তাদের 3 জনেরই মুখের উপর দিয়ে খেলে গেল, এবং তারপরেই জাগলো ফিরিঙ্গি কণ্ঠের একটা ক্রুদ্ধ গর্জন। সর্বাগ্রে ব্যাপারটা আন্দাজ করতে পারল নকুল। সে ভীত স্বরে বলল, মা দৌড়! তীর ধনুক থেকে নিক্ষিপ্ত 3 তীরের মতো 3 মূর্তি ছুটে চলল একদিকে। সেখানে দাঁড়িয়েছিল এক সার্জেন্ট এবং এক পাহারাওয়ালা। সার্জেন্ট চিৎকার করলো, এই পাকড়ো পাকড়ো, আসামি ভাগতা হ্যায়। পাহারাওয়ালা ছুটল, সার্জেন্টও। ব্যাপারটা এই, 10 দশেক আগেকার কথা। কলকাতার রাস্তার এক দেওয়ালের গায়ে লেখা, কমিট নো নুইসেন্স। অটল বেকায়দায় পড়ে বাধ্য হয়ে সেই নিষেধ বাক্য মানতে পারেনি। ঠিক সময়েই সার্জেন্টের আবির্ভাব। সে তাকে থানায় নিয়ে যেতে উদ্যত হয়। অটল বাধা দেয়, কারণ থানায় যাওয়া তার পক্ষে ছিল আপত্তিকর। সার্জেন্ট তাকে একটা ঘুষি মারে, অটল মারে তাকে 2টো ঘুষি, এবং পটল ও নকুল সার্জেন্টের উপর চালায় আরো গোটা কত ঘুষি। সার্জেন্ট অপার ধরণীতলে। 3 বন্ধুর অন্তর্ধান। সার্জেন্ট এর মধ্যেই তাদের মুখ ভুলতে পারেননি। মণিহারা ফণির মতো তার 2 চক্ষু ছিল সতর্ক। এমনই বোমা ভয় ভরা আঁধার রাতে কার গান গাইবার শখ হয়েছে? কৌতূহলী হয়ে তাই দেখবার জন্য সে হাতের টর্চ ব্যবহার করেছিল। সঙ্গে সঙ্গে পরিচিত 3 মূর্তিকে পুনরাবিষ্কার করে ফেলেছে। হিংস্র জন্তুর চেয়ে ভয়ঙ্কর হচ্ছে যম, এবং যমের চেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই বাংলাদেশের পুলিশ। এই হচ্ছে 3 বন্ধুর মত। অতএব পুলিশের কাছ থেকে যথাসম্ভব দূরে যাবার জন্যে 3 বন্ধু কিছু মাত্র চেষ্টা ত্রুটি করল না। নকুল জানে প্রথম জীবনে স্পোর্টসের দৌড় প্রতিযোগিতায় বরাবরই সে প্রথম স্থান অধিকার করেছে। সুতরাং একটা গরুখোর সার্জেন্ট ও
ও একটা ছাতুখোর পাহারাওয়ালা যে দৌড়ে তাকে হারাতে পারবে না এ বিষয়ে সে ছিল নিশ্চিত। পটল সম্বন্ধেও সে হতাশ নয়, কারণ হচ্ছে যে বাখারির মতো রোগা লিকলিকে পটলের চেহারা, তাই তার নাম হচ্ছে মানুষ হার গিলে। ভয় তার কেবল অটলকে নিয়ে। অটলকে তারা ডাকতো নরহস্তি বলে, এবং ওজনে সে 2 মণ 38.5-এর। একবার তেতলার সিঁড়ি ভাঙলেই সে হুস হুস করে হাঁপ ছাড়তো 5 মিনিট ধরে, এবং 1/2 মাইল রাস্তা হাঁটতে হবে শুনলেই ট্যাক্সি ডাকতে বলতো। কিন্তু নকুলের দুশ্চিন্তা অমূলক। ভয় পেলে মহা মোটা হিপোপটেমাসও তার খুদে খুদে পা চালিয়ে দৌড়ে যে কোনো মানুষকে হারিয়ে দিতে পারে, এবং ভয় পেয়ে পালাবার দরকার হলে যে কোনো গুরুভার বাঙালিরও দেহ হয়ে যায় তুলোর মতো হালকা। আজ তার একটা চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল। ছুটতে ছুটতে নকুল বলল, অটল পিছিয়ে পড়লে বাঁচবে না রে। ছুটতে ছুটতে পটল বলল, অটল অটল তোমাকে নিয়েই ভাবনা, ও অটল। অটল কিছু বলল না, কিন্তু এক দৌড়ে বন্দুকের বুলেটের মতো বেগে পটল ও নকুলকে পেছনে ফেলে এগিয়ে গেল। পটল ও নকুল এখন পুলিশের কথা ভুলে প্রাণপণে অটলের নাগাল ধরবার চেষ্টা করতে লাগলো, কিন্তু অসম্ভব। সে মাটি কাঁপিয়ে ধেয়ে চলেছে যেন ঝোড়ো হাতির মতো। পটল ও নকুল চমৎকৃত। অটল ছুটছে ছুটছে ছুটছে, সে খালি ছুটছে না, নিজের দৃষ্টিকেও করে তুলেছে বিড়ালের মতো অন্ধকার ভেদি। নইলে এই ব্ল্যাক আউটের রাতে কলকাতার শত বাধাময় পথে দৌড় প্রতিযোগিতার সফল মনোরথ হওয়ার সম্ভাবনা অল্প। পিছনে ধাবমান পুলিশের দ্রুত পদশব্দ শুনতে শুনতে তারা ঢুকে পড়ল একটা গলির ভিতরে। প্রথমে অটল, তারপরে নকুল, তারপরে পটল। ছুটতে ছুটতে অটল দেখলো একেবারে ঠিক তার সামনেই পথ জুড়ে শুয়ে আছে একটা বিরাট সাদা ষাঁড়ের দীর্ঘ ছায়া। তখন তাকে আর পাশ কাটাবার সময় নেই, অতএব অটল বিনা দ্বিধায় অমন বিপুল বপু নিয়েও একটা চমৎকার লং জাম্প মেরে ষাঁড়টাকে পার হয়ে গেল অনায়াসেই। তারপর লাফালো নকুল, তারপর পটল। সচমকে ঘুম ভেঙে গেল ষাঁড়ের। বিপুল বিস্ময়ে মুখ তুলে সে দেখলো তার দেহ মাথার উপর দিয়ে তিং তিং করে লাফ মেরে চলে গেল 3টে মূর্তি। এমন কাণ্ড সে আর কখনো দেখেনি। নিজের ষণ্ড বুদ্ধিতে ব্যাপারটা সে তলিয়ে বোঝবার চেষ্টা করছে, এমন সময় তার সুদীর্ঘ কর্ণে প্রবেশ করলো আবার কাদের নতুন পায়ের শব্দ। সে আন্দাজ করলো এ দুরাত্মারাও হয়তো তার পবিত্র দেহের উপর দিয়ে লম্ফ ত্যাগ করবে। সে এমন অন্যায় আবদারকে আর প্রশ্রয় দিতে রাজি নয়। ঘৃণ্য তুচ্ছ মনুষ্য জাতীয় জীববৃন্দকে হার্ডেল রেসে সাহায্য করবার জন্য সে ষণ্ডজীবন ধারণ করেনি। অতএব ভীষণ এক গর্জন করে ধর মরিয়ে দণ্ডায়মান হলো ষণ্ডপ্রবর, এবং পর মুহূর্তেই ফিরে সিংওয়ালা মাথা নেড়ে পতাকার মতো লাঙুল ঊর্ধ্বে তুলে নতুন পদশব্দের উদ্দেশ্যে হলো সতেজে ও সবেগে ধাবমান। মুখে তার ঘন ঘন ঘাঁত 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 হুঙ্কার। সেই ভীষণ মূর্তি দেখেই পাহারাওয়ালা ও ফিরিঙ্গি পুঙ্গবের চক্ষু স্থির। তারাও ফিরে অদৃশ্য হতে দেরি করল না। পিছনের পাপ যে বিদায় হয়েছে 3 বন্ধু তখনও তা টের পায়নি। তারা তখনও ছুটছে উল্কা বেগে। হঠাৎ সামনে জাগলো প্রায় 6-7 হাত উঁচু প্রাচীর। কিন্তু কি ছাড় সেই বাধা! পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য তারা চীনের প্রাচীরও পার হতে প্রস্তুত। অটল আজ যেন ইচ্ছে করলে পাখির মতো শূন্যে উড়তে পারে। লাফ মেরে সে উঠল প্রাচীরের টঙে, এবং আর এক লাফে অদৃশ্য হলো প্রাচীরের ওপারে। তারপরে একে একে পটল ও নকুল করল তার অনুসরণ। সেই বোমাভীত অস্বাভাবিক স্তব্ধ রাতে যখন একটা সূচ পড়লেও দূর থেকে শোনা যায়, তখন নকুল ও পটল, বিশেষ করে অটলের মতো সুবৃহৎ দেহের ধূপ 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 করে লম্ফত্যাগের শব্দ অন্য লোকের শ্রুতিগোচর হবে তাতে আর সন্দেহ কি? প্রাচীরের উপর থেকে 3 বন্ধু লাফ মেরে অবতীর্ণ হলো একটা অজানা বাড়ির অন্ধকার উঠোনের উপরে। তারা কিঞ্চিত হাঁপ ছাড়বার চেষ্টা করছে। হঠাৎ বিকট স্বরে চিৎকার হলো, চোর চোর, ডাকাত ডাক। সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের গোলমাল ও ছুটোছুটির শব্দ। সর্বনাশ!
এই যে তপ্ত কড়া থেকে জ্বলন্ত উনুনে। তিন বন্ধু আঁতকে আবার উঠল, আবার ছুটল। সামনেই একটা দরজা, ঠেলা মারতেই খুলে গেল। তারা একটা ঘরের ভিতর ঢুকে পড়ল। ওরে বাপ রে বাপ! সেখানে আবার একটি মাত্র মেয়ে, গলার ঘর ফাটানো কি বিকট চিৎকার! খুন করলে, খুন করলে, ডাকাত খুন করলে গো! অন্ধকারে কিছু দেখা যায় না, শোনা যায় কেবল চিৎকারের পর চিৎকার। তিন বন্ধু সিকি সেকেন্ড থমকে দাঁড়াবারও অবসর পেল না। টাল খেতে খেতে আবার ঘরের বাইরে বেরিয়ে এলো। ওদিকে চারিদিক থেকে ছুটে এলো বাড়ির পুরুষরা, চাকর বাকর, দারোয়ান। তাড়াতাড়িতে হাতের কাছে যে যা পেয়েছে সংগ্রহ করে এনেছে, মটি, কাটারি, লাঠি। বাড়ির কর্তা হন্তদন্ত হয়ে ঘটনাস্থলে এসে বললেন, কই রে প্রমোদা, এ কোথায় ডাকাত? একটি আধ বয়সী মেয়ে ঘরের কোণ ছেড়ে এগিয়ে এসে বলল, ওই যে দাদা, ওই যে আমার বেরিয়ে গেল গো! কজন রে, কজন? এক কাঁড়ি লোক গো, এক কাঁড়ি লোক! কি সব রাক্ষসের চেহারা! বাপরে! ইয়া কালপাট্টা, ইয়া গোপ, আর রং রং যেন একেবারে কালি মাখানো হাঁড়ি গো! একটি যুবক বিরক্ত স্বরে বলল, এই যে বলো পিসিমা, তোমার কথার কোনো মানে হয় না। প্রমোদা কপালে দুই চোখ তুলে বলল, ছেলের কথা শোনো একবার। দেখলাম এক কাঁড়ি আস্ত ডাকাত, তবু বলে মানে হয় না। যুবক বলল, সত্যি কথাই বলছি পিসিমা। এই ঘুট ঘুট করছে অন্ধকার, এর মধ্যে তুমি দেখতে পেলে ডাকাতের গায়ের রং হাড়ির মতো কালো, আর তাদের মুখে ইয়া গোপ আর ইয়া গালপাট্টা। প্রমোদা বলল, নিমে নিমে, তুই তো সেদিনকার ছেলে, তুই কি করে জানবি বল? আগুনের আঁচ কি চোখে দেখে বুঝতে হয়, গায়ে লাগলেই টের পাওয়া যায়। ডাকাতদের চেহারা অন্ধকারের আন্দাজ করা যায় রে, অন্ধকারেও আন্দাজ করা যায়। কর্তা অধীশ্বরে বললেন, চুলোয় যাক যত বাজে কথা। বলি ডাকাতগুলো গেল কোন দিকে? প্রমোদা বলল, ওই ওই দিকে দাদা, ওই দিকে। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো দিকেই ডাকাতদের আর পাত্তা পাওয়া গেল না। কর্তা আশ্বস্ত হয়ে বললেন, যাক কে বাবা, আপদ গেছে। বেটারা পালিয়েছে বলে আমি বিন্দুমাত্র দুঃখিত নই। কর্তা আবার নিজের শয়নগৃহে এসে ঢুকলেন। তিনি বিপত্নিক, একলাই শয়ন করেন। আলো নিভিয়ে তিনি খাটের উপর গিয়ে উঠলেন। তারপর শুয়ে নিদ্রাদেবীর আরাধনায় নিযুক্ত হলেন। কিন্তু মন যখন উত্তেজিত, ঘুম সহজে আসে না। কর্তা সবিস্ময়ে ধর্মর করে উঠে বসলেন। তার ঘরে হেঁচে ফেলল কে? আবার হাঁচির জন্ম খাটের তলায়, এটা বোঝা গেল। কিন্তু খাটের তলায় হাঁচি কেন বাবা? কর্তা তাড়াতাড়ি খাট থেকে নেমে পড়ে আলোর সুইচ টিপতে গেলেন। এবার আর হাঁচি নয়, খাটের তলা থেকে নির্গত হলো মানুষের কণ্ঠস্বর। কে যেন বলল, খবরদার! কর্তা ম্রিয়মান কণ্ঠে বললেন, সে কি, খবরদার বলছো? কে বাবা? আমি। তুমি কে বাবা? মনুষ্য। অর্থাৎ ডাকাত? না, আমরা ডাকাত নই। ও তাহলে তোমরা যীশু খ্রিস্ট? আমরা যীশু খ্রিস্ট নই। উত্তম, তোমাদের পরিচয় জানতে চাই না, কিন্তু দুনিয়ার এত জায়গা থাকতে এখানে কেন বাবা? পথ ভুলে। ভুলটা বিস্ময়কর, কিন্তু অসম্ভব নয়। পথ ভুলে আমার খাটের তলায়? না বাপু, এই কথা জজে মানবে না। খাটের তলাতে হচ্ছে অতি নিরাপদ ঠাঁই, খাসা আছি মশাই। সে তো বুঝলাম, কিন্তু আমাকে কি করতে হবে বলো? চেঁচাবেন না, আলো জ্বালবেন না, আবার বিছানায় গিয়ে উঠে বসুন। আর কথা যদি না শুনি? আমার কাছে ভোজালি আছে। আর একটা কণ্ঠস্বর বলল,
আমার কাছে রিভলভার আছে। আর একটা কণ্ঠস্বর বলল, আমার কাছে বন্দুক আছে। দেখছি 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 দলে তোমরা ভারী, কিন্তু আর কিছু সঙ্গে আনুনি? মানে ওই ওই কামান টামান? বিছানায় উঠলেন না, আমার ঠাট্টা হচ্ছে? আচ্ছা। খাটের তলায় একাধিক ব্যক্তির হামাগুড়ি দেওয়ার শব্দ শোনা গেল। ডাকাতরা বাইরে বেরিয়ে আসছে। কর্তা কর্তা সুরসুর করে আবার খাটের উপরে গিয়ে উঠলেন বিনা বাক্য ব্যয়ে। এইবার আমরা কি করব জানেন? আমার গলায় ছুরি দেবে? না, আপনার হাত মুখ পা বেঁধে ফেলবো। এত দয়া কেন ভাই? আমরা চাই না যে আপনি চেঁচান বা আমাদের তাড়া করেন। আমি আমি কিচ্ছু করব না, কিচ্ছুটি না। তোমরা নির্ভয়ে প্রস্থান করো। আপনার কথায় বিশ্বাস নেই। জয় গুরু। কি বললেন? জয় গুরু, জয় গুরু। বিপদে বা সমস্যায় পড়লেই জয় গুরু বলা আমার স্বভাব। আশ্চর্য, আমার মেসোমশাইয়েরও ঠিক ওই স্বভাব। কার? আমার মেসোমশাইয়ের। আপনার গলার আওয়াজও তার মতো। আমার আমার ভাইরা ভাইয়ের ছেলের গলাও তোমার মতো কর্কশ। কিন্তু কিন্তু সে তো ডাকাত নয়। আপনিও আমার মেসোমশাই নন, কারণ তাঁর বাসা বউবাজারে। হ্যাঁ, কি বললে? এটা বউবাজার হলে আপনাকে আমার মেসো বলে সন্দেহ হতো। তা তোমার মেসোর নাম কি? চন্দ্রনাথ সেন। বাড়ি বাড়ি আমারও নাম ওই। আমিও বউবাজারে থাকতাম। আজ 10 দিন হলো এই নতুন বাসায় উঠে এসেছি। অটল ফস করে আলো জ্বালল। কর্তা বললেন, অটল? অটল বলল, মেসো মশাই। অল্পক্ষণের স্তব্ধতা। কর্তা কঠিন কণ্ঠে বললেন, অটল, এ ব্যবসা কতদিন ধরেছ? অটল কর্তার 2 পা জড়িয়ে ধরে বলল, আমি ডাকাত নই মেসোমশাই, আগে আমার কথা শুনুন। অটল একে একে সব কথা খুলে বলল। কর্তার অট্টহাস্যে খালি বাড়ি নয়, রাত্রির বুক পর্যন্ত যেন কাঁপতে লাগলো। ওরে অটলা, ওরে অটলা, আজ আমি হেঁটে এসেই খাবো। ওরে প্রমোদা, তোর গালপাট্টাওয়ালা কেলে হাড়ির মতন ডাকাতের মুখগুলো একবার দেখে যা রে।